আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন প্রস্তুতি নিতে হবে, এবং যারা ভবিষ্যতে অ্যাডমিশন প্রস্তুতি নিবা তাদের জন্য আজকের এই বিশেষ লাইভ ক্লাসটি, যে ক্লাসে আজকে আমরা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নাউন পার্টটা, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে প্রথম পার্ট নাউন, সেই নাউন থেকে কিভাবে কোশ্চেন আসে এবং সেগুলো আমরা কিভাবে অ্যান্সার করব এবং কোন ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, যাতে তোমাদের এইচএসসির পরে অ্যাডমিশন প্রস্তুতিটা এই নাউনের ওপর যেন খুব ভালোভাবে তোমরা নিতে পারো। তো তোমরা আমাকে একটু জানাবা যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আজকে আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব এবং নাউনের এমসিকিউ গুলো দেখার চেষ্টা করব, এবং ওই এমসিকিউ রিলেটেড আর কি কি কোশ্চেন আসতে পারে এবং আমরা কিছু উদাহরণ দিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনটাতে যদি একটু লক্ষ্য করি, দেখো অ্যান এক্সাম্পল অফ কংক্রিট নাউন, এখানে রয়েছে ইনফ্যান্সি, কাউ, স্টুপিডিটি অ্যান্ড স্কাই। অর্থাৎ নাউনের হচ্ছে প্রকারভেদ, নাউনের হচ্ছে টাইপস, অর্থাৎ নাউনের প্রকারভেদ থেকে আমার কোশ্চেন আসছে। দেখো নাউনকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করি, সেই দুইটা ভাগ হচ্ছে, একটা ভার্ব আমরা জানি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে আমার কনক্রিট নাউন, তাহলে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে নাউনগুলো আসলে কখনো কি করা যায় না, ধরা ছোঁয়া যায় না বা দেখাও যায় না, ধরা ছোঁয়া যায় না বা দেখা যায় না, শুধুমাত্র কি করা যায়, এটা শুধুমাত্র অনুভব করা যায়। যেমন ধরো একটা ওয়ার্ড আমি বললাম লাভ, মানে ভালোবাসা। ধরো তোমার বাবা মা তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাহলে দেখো এই ভালোবাসাটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এটা শুধু কি করতে পারি, আমি ফিল করতে পারি। তো যে সকল নাউনগুলো আমরা ফিল করতে পারবো সেগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। লাইক হ্যাপিনেস, দুঃখ কখনো দেখা যায় না। সরোনেস, অর্থাৎ হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, বা সরোনেস মানে হচ্ছে দুঃখ, এই জিনিসগুলো কখনো কি হয় না, দেখা যায় না, ধরা যায় না বা ছোঁয়া যায় না। জাস্ট এটা হচ্ছে ফিল করার বিষয়, অনুভব করার বিষয়। এই ফিল করার বিষয়গুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরি। আর কংক্রিট নাউন হচ্ছে ঠিক তার উল্টোটা, অর্থাৎ যে সকল জিনিস আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, দেখতে পারি, সেই সকল জিনিসটা আমার কংক্রিট নাউনের ভিতর পড়ে। এবং এই কংক্রিট নাউনটাকে আমরা চারটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমরা জানি কমন নাউন, তার আগে আমরা জানি প্রপার নাউন, দেন আমরা জানি কালেকটিভ নাউন, এর পরবর্তীতে যে নাউনটা থাকে সেটা হচ্ছে আমাদের ম্যাটারিয়াল নাউন। এগুলো বিস্তারিত আমরা দেখব পরবর্তীতে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন, এবং প্রত্যেকটা নাউনগুলো আমরা কি করতে পারি, ধরতে পারি বা ছুঁইতে পারি বা দেখতে পারি। এখন দেখো ইনফ্যান্সি বিষয়টা আমরা হচ্ছে দেখতে পারি না, ধরতে পারি না, অর্থাৎ ক্ষুদ্র যে বিষয়টা। স্টুপিডিটি, অর্থাৎ তুমি একটা স্টুপিড মানুষ ধরো, বাট স্টুপিডিটি অর্থাৎ তোমার যে দুষ্টুমি স্বভাবটা, এই দুষ্টু জিনিসটা, এটা কি দেখা যায় বা ধরা যায় বা ছোঁয়া যায় না। যে তুমি যে দুষ্টু সেটা যে তোমার আচার আচরণে আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি। আবার দেখো এখানে রয়েছে যে কংক্রিট নাউন কোনটা, দেখো এখানে কংক্রিট নাউন রয়েছে আমার দুইটা, একটা হচ্ছে কাউ আর একটা হচ্ছে স্কাই। কারণ দেখো আমরা কাউকেও ধরতে পারি, মানে গরুকে আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, দেখতে পারি। আবার স্কাইকেও আমরা কি করতে পারি, ধরতে পারি, তাই না? স্কাইকে আমরা কি করতে পারি, দেখতে পারি। মানে যে সকল জিনিসটা আমার ধরা ছোঁয়া এবং দেখার ভিতর পড়তিছে সেই সকল জিনিসটাকে আমরা বলবো কংক্রিট নাউন। তো এখানে যেহেতু আমার দুইটা উত্তর রয়েছে, সেজন্য আমরা প্রথমে যে উত্তরটা থাকবে আমরা সেইটাকে উত্তর হিসেবে বিবেচনা করব। অর্থাৎ যখন আমরা দেখব যে একটি প্রশ্নে দুটি সঠিক উত্তর রয়েছে, সে সকল ক্ষেত্রে আমরা প্রথম যেটি থাকবে সেটিকে আমরা সঠিক উত্তর হিসেবে বিবেচনা করব। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা আমরা সেটা দেখার চেষ্টা করবো যে হুইচ সেন্টেন্স ইউজেস এ কাউন্টেবল নাউন। দেখো একটু আগে আমরা যে 5 প্রকার নাউন পাইলাম, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, দেন কংক্রিট নাউনকে 4টা ভাগে ভাগ করি, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল। এগুলাকে আমরা বলা হয় হচ্ছে গণনা ছাড়া। আর গণনার ভিত্তিতে আমরা নাউনকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমরা জানি কাউন্টেবল নাউন, আর একটা নাউন হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। আচ্ছা, একটা কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল খুব ইজিলি আমরা ধরতে পারি, যে জিনিসটা আমরা কি করতে পারি, গণনা করতে পারি, তাই না? লাইক বুক, আমার কাছে 5টা বই আছে, 10টা বই আছে। লাইক কলম, আমার কাছে 10টা কলম আছে, 5টা কলম আছে, আমরা এই জিনিসগুলো গুনতে পারি। তো যে জিনিসগুলো আমরা গুনতে পারবো সেগুলো হচ্ছে আমার কাউন্টেবল নাউনের ভিতর পড়বে। আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি না। এই যে আমরা 5 প্রকারের নাউন পাইলাম, সেই 5 প্রকার নাউনের ভিতর আমরা যে ম্যাটারিয়াল নাউনগুলো পাবো, আমরা যেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো পাবো,
ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যে জিনিসগুলো আমরা পাবো সে প্রত্যেকটা বিষয় আমার আনকাউন্টেবল নাউনের ভিতর পড়বে। দেখো ম্যাটারিয়াল নাউন কোনগুলা? ম্যাটারিয়াল নাউন হচ্ছে সেই সকল নাউন যেগুলো আমরা পরিমাপ করে ক্রয় করি। কি করি? পরিমাপ করে ক্রয় করি। লাইক ধরো আমরা যখন কোনো ওয়াটার ক্রয় করি, মানে পানি যখন ক্রয় করি, আমরা কিন্তু কখনো বলি না যে আমাকে একটা ওয়াটার দিন, দুইটা ওয়াটার দিন, তিনটা ওয়াটার দিন। আমরা কি বলি? আমাকে 1 লিটার পানি দিন বা 2 লিটার পানি দিন। এটা হচ্ছে একটা পরিমাপের একক। আবার ধরো গোল্ড, মানে আমরা ধরো একটা স্বর্ণ বানাবো বা একটা আংটি বানাবো, তাই না? তখন আমরা কিন্তু বলি না আমাদের একটা সোনা দিন, দুইটা সোনা দিন, আমরা কি বলি? 1 ভরি সোনা দিন। অর্থাৎ এটা একটা পরিমাণ। আবার দেখো আমরা যখন রাইস ক্রয় করি, অর্থাৎ রাইস যখন ক্রয় করতেছি, আমরা কিন্তু বলি না আমাকে একটা রাইস দিন, দুইটা রাইস দিন, আমরা কি বলি? কয়েক কেজি রাইস দিন, তাই না? এরকম যে কেজি নির্ভর করতেছে, পরিমাপ নির্ভর করতেছে, এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এই জিনিসগুলো আমার আনকাউন্টেবল নাউনের ভিতর পড়ে। এর পাশাপাশি এখন আমরা একটু লক্ষ্য করবো যে এখানে বলছে আমার যে এই 4টা অপশনের ভিতর কোথায় কাউন্টেবল নাউন রয়েছে। দেখো অ্যাডভাইস শব্দটা, এটা একটা আনকাউন্টেবল নাউন। তোমার কাছে কাউন্টেবল দেখতে মনে হয়, বাট এটা একটা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইসের মতো আরো কিছু আনকাউন্টেবল নাউন আছে, লাইক নিউজ আছে, ইনফরমেশন আছে। তোমরা খাতায় লিখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন। নিউজ, ইনফরমেশন, আরও রয়েছে তোমাদের নিউজ, ইনফরমেশন, মানি ইত্যাদি আরো খুবই গুরুত্বপূর্ণ যে নাউনগুলো রয়েছে। প্রত্যেকটা নাউন হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। আবার দেখো ওয়াটার একটু আগে এক্সপ্লেন করলাম যে এটা একটা ম্যাটেরিয়াল নাউন, আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউন আমাদের আনকাউন্টেবল নাউনের ভিতর পড়বে। আবার দেখো উই নিড সাম ইনফরমেশন, ইনফরমেশন শব্দটাও একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আমার বাকি থাকলো হচ্ছে অ্যাপেলস। দেখো অ্যাপেলকে কিন্তু আমরা কি করতে পারি? গুনতে পারি। আমার 5টা অ্যাপেল দিন, 10টা অ্যাপেল দিন, অনেক সময় গুনতে পারি। এই অ্যাপেলসটা হচ্ছে আমার কাউন্টেবল নাউনের ভিতর পড়বে। আর আরেকটা জিনিস খুব ইজিলি মাথার ভিতর ধরে রাখতে পারো যে আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না। বাট কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। অর্থাৎ তুমি যখন দেখবা কোনো একটা নাউনের সাথে এস বাই এস যুক্ত আছে, তার মানে মনে রাখবা সেটা হচ্ছে প্লুরাল নাউন। আর প্রত্যেকটা প্লুরাল নাউনে এক একটা কাউন্টেবল নাউন, প্রত্যেকটা প্লুরাল নাউনে এক একটা কাউন্টেবল নাউন। তাহলে আলটিমেটলি এটির উত্তর হচ্ছে সি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো সকলে। গুড, 2 এর সি। বাতেন ভাই, সুহা বলছো। আচ্ছা, পরবর্তী 3 নং কোশ্চেনটাতে আমরা লক্ষ্য করবো। দেখো এই যে আমরা আনকাউন্টেবল নাউনগুলো পড়লাম, কিছু ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন এখানে লেখা আছে। অ্যাডভাইস, অ্যাঙ্গার, অ্যাকোমোডেশন, ব্যাগেজ, বিহেভিয়ার, কারেজ, ড্যামেজ, ফান, ফার্নিচার খুবই গুরুত্বপূর্ণ। তো এই নাউনগুলো হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, এবং এই নাউনগুলোর পরে সবসময় ভার্ব সিঙ্গুলার বসে, সবসময় ভার্ব সিঙ্গুলার বসে। এই নাউনগুলোর পরে সবসময় ভার্ব সিঙ্গুলার বসে, এবং এই নাউনগুলো কখনো কি হয় না? প্লুরাল হয় না। অর্থাৎ এদের সাথে কখনো কি হয় না? এস বা ইএস যুক্ত হয় না। তুমি যখন এই নাউনগুলোর সাথে এস বা ইএস যুক্ত করবে সেটা হচ্ছে একটা গুণা করলে তোমার মার্কস কাটা যাবে। আচ্ছা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা, বা খাতায় লিখে নিবা পরবর্তীতে। 3 নম্বর কোশ্চেনটাতে আমরা একটু লক্ষ্য করি যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম। এটা আমরা নাউনগুলা পড়ি, নাউনগুলার অনেক সময় দেখা যায় যে আমাদের প্লুরাল ফর্ম থেকে কোশ্চেন আসে, সিঙ্গুলার ফর্ম থেকে কোশ্চেন আসে, বা একটা নাউন দিয়ে বলবে যে এই নাউনটার সিঙ্গুলার ফর্ম কি বা এই নাউনটার প্লুরাল ফর্ম কি। ঠিক আছে? তো এই সকল কোশ্চেনের ক্ষেত্রে আমরা সচরাচর জানি একটা নাউনের সাথে এস বা ইএস যোগ করলে সেটাকে আমরা প্লুরাল করতে পারি। এর পাশাপাশি কিছু শব্দ আছে যে শব্দগুলোকে আমরা ফরেন ওয়ার্ড বলবো, যে শব্দগুলো বিদেশ থেকে, ল্যাটিন ওয়ার্ড হইতে পারে, ফ্রেঞ্চ ওয়ার্ড হইতে পারে, ওই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আসলে এস বাই এস ব্যতীত বিভিন্ন প্লুরাল নাউন পাওয়া যায়। আমরা সেগুলো দেখার চেষ্টা করব। দেখো তুমি যখন কোনো নাউনের শেষে ইউএম দেখবা, তার মানে এটা সিঙ্গুলার, আমরা লিখি সিঙ্গুলার, আরেকটা লিখি হচ্ছে প্লুরাল। ঠিক আছে? সিঙ্গুলার, আরেকটা লিখতেছি প্লুরাল। তাহলে তুমি যখন কোনো নাউনের শেষে ইউএম পাবা, তার মানে সেটা সিঙ্গুলার। এটাকে প্লুরালে রূপান্তর করার জন্য এ লিখতে হবে। যেমন ধরো আমি বললাম একটা উদাহরণ, লাইক আমরা ডেটাম, এই ডেটাম থেকে যে ওয়ার্ডটা এসেছে সেটা হচ্ছে ডেটা। আমরা হচ্ছে এমবি কিনি অনেক সময়, বা ডেটা কিনি, এই ইউএম কে তুমি এতে রূপান্তর করলে সেটা সিঙ্গুলার হয়। এরকম আরো কিছু আছে। দেখো আস, যখন কোনো একটা নাউনের শেষে ইউএস পাবা, তখন সেই নাউনটাকে তোমরা চেষ্টা করবা আইতে রূপান্তর করা। তাহলে ধরো একটা উদাহরণ দেই যে সিলেবাস, আমাদের পরীক্ষার সিলেবাস থাকে, সিলেবাস শব্দটা একটা সিঙ্গুলার নাউন, এটাকে প্লুরাল করার জন্য তোমার শেষের ইউএসটাকে আইতে রূপান্তর করতে হবে, অর্থাৎ সিলে বি। আবার দেখো জিনিয়াস, যারা খুব জিনিয়াস স্টুডেন্ট আছো আমাদের এখানে, যারা জিনিয়াস তাদের প্লুরাল ফর্ম হচ্ছে কি? জেনি। জাস্ট ইউএসটাকে আইতে রূপান্তর করবা। এরকম আরো আছে আই এক্স,
আইএক্স যখন থাকবে তখন সেটাকে আমরা রূপান্তর করব আইসিইএস, অর্থাৎ আমরা ধরলাম অ্যাপেক্স, আমরা অ্যাপেক্সের জুতা পরি অনেক সময়, অ্যাপেক্সকে প্লুরাল করতে গেলে আমার দরকার হবে আচ্ছা অ্যাপেক্স তো ইএক্স, আইএক্স এর উদাহরণ এখানে আছে অ্যাপেন্ডিক্স, এটা যদি প্লুরাল করতে চাই লাস্টে আইএক্সটা তুলে দিয়ে আইসিইএস হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে ধরো আরো থাকবে আইএস যদি শব্দের শেষে থাকে তাহলে সেটাকে আমরা রূপান্তর করব ইএস দ্বারা, যেমন একটা উদাহরণ দিলাম থিসিস, যারা অনেক সময় দেখবা থিসিস লেখে, সেই থেসিসটাকে যখন আমরা প্লুরাল করব জাস্ট আইএস এর বদলে ইএস লিখব, থেসিস। এরকম যে ফরেন ওয়ার্ডগুলোর আসলে প্লুরাল করার নিয়মটাই ভিন্ন, এদেরকে আসলে এস বা ইএস যুক্ত করে সবসময় প্লুরাল করা যায় না। ঠিক একইভাবে দেখো এদের ডেটা শেষে এ আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। আবার দেখো রেডি, এটাও প্লুরাল ফর্ম, এটার সিঙ্গুলার হচ্ছে রেডিয়াস, ইউএস তুলে দিয়ে আমরা আই বসাইছি। আবার দেখো মিডিয়া, এই মিডিয়াটাও একটা প্লুরাল ফর্ম, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম, এই ইউএম তুলে দিয়ে আমরা এ বসিয়েছি। এখানে সিঙ্গুলার ফর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, কারণ আইএক্স যখন থাকবে শব্দের শেষে তার মানে সেটা সিঙ্গুলার, এবং সেটাকে প্লুরাল করার জন্য আমরা আইসিএস এ রূপান্তর করি। আলটিমেট উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা, যে আমাকে চাইছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম। আমার এ বি সি প্রত্যেকটাই প্লুরাল ফর্মে রয়েছে, বা ডি নাম্বারটা রয়েছে আমাদের সিঙ্গুলার ফর্মে। এরকম এস বাই ইএস এর বাহিরেও আমাদের সিঙ্গুলার প্লুরাল ফর্মে রূপান্তর করার যে টেকনিকগুলো ওইগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ এইখান থেকে অ্যাডমিশনের প্রচুর কোশ্চেন এসে থাকে। আচ্ছা পরবর্তী যে কোশ্চেনটাতে লক্ষ্য করো 4 নম্বর, দ্য সাপ্লায়ার হ্যাভ মেনি ডিফারেন্ট টাইপস অফ ড্যাশ। দেখো ডিফারেন্ট টাইপস অফ ড্যাশ। আচ্ছা এখানে দেখো যে নাউনটা আমার রয়েছে সেটা হচ্ছে কি ফার্নিচার, আর একটা রয়েছে ফার্নিচার। আচ্ছা তোমরা একটা কথা মনে রাখবা যে অফের পূর্বে যখন টাইপ থাকবে অথবা অফের পূর্বে কাইন্ড থাকতে পারে, দেখো এই টাইপ আর কাইন্ড দুইটাই কি, টাইপ আর কাইন্ড দুইটাই হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তার মানে এর পরবর্তীতে যখন কোনো নাউন বসবে সেই নাউনটাও বসবে সিঙ্গুলার ফর্মে, বাট এই টাইপের সাথে যখন এস যুক্ত হবে, অর্থাৎ যদি টাইপস থাকে, যদি ধরো আমি লিখলাম অফের পূর্বে টাইপস রয়েছে, টাইপস, অফের পূর্বে কাইন্ডস রয়েছে, তাহলে এই অফের পরবর্তীতে আমার নাউনটা কি হবে, প্লুরাল হবে। ঠিক আছে, যে আমি লিখতে পারি টাইপস অফ, ডিফারেন্ট টাইপস অফ পেন্স, এটা একটা ওয়ার্ড লিখতে পারি, আরেকটা লিখতে পারি কি ডিফারেন্ট টাইপ অফ পেন্স, টাইপ অফ পেন। দেখো এই অফের পূর্বে যে টাইপস যখন প্লুরাল তখন আমার অপর পাশে নাউনটাকে প্লুরাল করতে হবে। অফের পূর্বে টাইপ যখন সিঙ্গুলার বা কাইন্ড যখন সিঙ্গুলার, পরবর্তী নাউনটাকে আমার সিঙ্গুলার করতে হবে। এখন আমরা একটু লক্ষ্য করে দেখো ফার্নিচার, আমরা একটু আগে পড়ে এসেছি, এই যে ফার্নিচার শব্দটা, এই ফার্নিচার শব্দটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন, আর কোনো আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না, অর্থাৎ এদের গায়ে তুমি কখনো হাত দিতে পারবা না। ঠিক আছে, এদের গায়ে তুমি কখনো হাত দিতে পারবে না, কারণ সে অনুযায়ী আমার সি নাম্বারটা হচ্ছে না, আমার এ নাম্বারটা হচ্ছে না, কারণ এগুলো এস বাই এস যুক্ত আছে, এগুলো হবে না। আচ্ছা দেন দেখো ফার্নিচার, এটা একটা কাউন্টেবল নাউন, এবং আমরা যদি এই কাইন্ড অফ বা টাইপ অফ এর পরে কোনো কাউন্টেবল নাউন বসাইতে চাই তখন আমাকে দেখতে হবে যে টাইপ আর কাইন্ড এটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। দেখো আমার এখানে প্রশ্নের টাইপসটা আছে কি প্লুরালে, মানে এর পরবর্তীতে যদি আমি কোনো কাউন্টেবল নাউন বসাইতে চাই, কোনো কাউন্টেবল নাউন যদি বসাতে চাই তাহলেও তাকে অবশ্যই প্লুরালে বসাইতে হবে, কারণ অপশনটা যদি ফার্নিচার্স থাকতো তখন আমি নিতে পারতাম, বাট এটা রয়েছে সিঙ্গুলারে, তো এটাও আমার হচ্ছে না। আলটিমেটলি আমার বাকি থাকবে বি নাম্বারটা, কারণ আনকাউন্টেবল নাউনের আসলে সিঙ্গুলার প্লুরাল বলতে কিছু নাই, এটার উত্তরটা হবে আমার বি নাম্বার। আচ্ছা 4-এর বি বলছো অনেকে, আচ্ছা 2 বাতেন বলছো এ, বাতেনেরটা হবে না কারণ ফার্নিচার হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন। আচ্ছা পরবর্তীতে একটু লক্ষ্য করো 5 নাম্বার কোশ্চেনটা, দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস। একটু আগেই কিন্তু এটা দেখিয়েছি, থিসিস শব্দটির প্লুরাল ফর্ম কি। সবসময় ইংরেজিতে নাউনের ক্ষেত্রে এস বাই যুক্ত কিন্তু সবসময় প্লুরাল করা যাবে না। ঠিক আছে, তুমি যখন দেখবা একটা নাউনের শেষে আইএস আছে তখন সেটাকে প্লুরাল করার জন্য তুমি ইএস এ রূপান্তর করবা। তাহলে থিসিস এটা শেষে আইএস আছে, এটাকে তুলে দিয়ে আমি জাস্ট ইএস লিখবো, তাহলে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে THESES। এ নাম্বারটাই আমার উত্তর হয়ে যাচ্ছে 5-এর এ নাম্বারটা। আচ্ছা বাতেন ভাই আবার কারেক্ট করে দিয়েছে, গুড। আচ্ছা 5-এর হবে কি এ নাম্বারটা, এটা আমরা আগের কোশ্চেনে অলরেডি এক্সপ্লেন করা হয়েছে। দেন 6 নাম্বারটাতে একটু লক্ষ্য করো যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দেখো আমরা ছোটবেলা থেকে পড়ে আসি কি যে গো শব্দটা একটা ভার্ব, তাই না, ছোটবেলা থেকে পড়ি কি গো শব্দটা একটা কি ভার্ব, কিন্তু তোমরা মনে রাখবা যে ইংরেজি বা ভাষার ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট শব্দ আসলে ডিপেন্ড করে, মানে ওটা কোন পার্টস অফ স্পিচ এটা ডিপেন্ড করে সে ওই বাক্যে কোথায় বসেছে।
অর্থাৎ একটি শব্দের পজিশন ভেদে তার বিভিন্ন পার্টস অফ স্পিচ রূপ ধারণ করতে পারে। এই গো শব্দটা কখনো ভার্ব হইতে পারে, এই গো শব্দটা কখনো নাউন হইতে পারে, বিভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। একই শব্দ ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। লাইক ধরো যে বুক শব্দটা, বুক মানে আমরা জানি বই, এটাকে আমরা নাউন হিসেবে কল্পনা করি সবসময়। বাট আমি যখন বলবো যে আমার জন্য একটা বাসের টিকিট বুক কর, ওইখানে যে বুকটা ইউজ করবে তখন কিন্তু সেই বুকটা হয়ে যাবে কি ভার্ব। অর্থাৎ বাক্যের ব্যবহার অনুযায়ী, পজিশন অনুযায়ী প্রত্যেকটা নাউনের বা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ বিভিন্ন রূপ ধারণ করে। ঠিক একইভাবে এই সেন্টেন্সে গো শব্দটা কি, দেখো এই সেন্টেন্সে গো শব্দটা হচ্ছে কি একটা নাউন। কারণ কি? কারণ সে বসেছে আর্টিকেল প্লাস প্রিপোজিশনের মাঝখানে। তোমরা মনে রাখবা, যখন কোনো আর্টিকেল প্লাস প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, ওয়ান ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডটা সবসময় কি হবে? নাউন হবে। আর্টিকেল প্লাস প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা সবসময় কি হবে? নাউন হবে। এখানে আমার দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড। গো দেখার সাথে সাথে অনেকে ভার্ব বসাই দিবা, এটা হচ্ছে ভুল। এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, পরবর্তীতে অফ একটা প্রিপোজিশন, এবং তার মাঝখানে একটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটি হচ্ছে কি আমার নাউন। এখানে যদি দুইটি ওয়ার্ড থাকতো, লাইক ধরো বললাম যে দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, ধর বিডি লিখলাম। তাহলে দেখো এখানে আর্টিকেল দা আর প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে দুইটি ওয়ার্ড রয়েছে। সেক্ষেত্রে আমি কিভাবে নির্ধারণ করব কোনটি কোন পার্টস অফ স্পিচ? তোমরা মনে রাখবা, এই প্রিপোজিশনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? অর্থাৎ প্রিপোজিশনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমার নাউন, প্রিপোজিশনের সাথে যেটা থাকবে সেটা আমার নাউন, আর নাউনের পূর্বে যেটা বসবে সেটা আমার অ্যাডজেক্টিভ। আর যখন একটাই শব্দ থাকবে তখন সেটা নাউন হিসেবে পরিগণিত হবে। তার মানে এখানে গো শব্দটা হচ্ছে আমার আলটিমেটলি নাউন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। সম্রাট বিন মান্নান আসাদুল্লাহ, আচ্ছা এ উত্তর দিচ্ছ, গুড। দেখো 7 নম্বর আমরা কোশ্চেনে যাওয়ার আগে এখন দেখবো, এখানে যে দেখেছি পজিশন, অর্থাৎ একটা বাক্যে একটা নাউন কোন কোন পজিশনে বসতে পারে সেটা যদি আমরা খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা সেন্টেন্স দেওয়ার পর সেই সেন্টেন্সের নাউন আইডেন্টিফাই করাটা খুব ইজি হবে। আমরা একটু লক্ষ্য করে দেখো, প্রথমত নাউন বাক্যের ভার্বের সাবজেক্ট, অর্থাৎ একটি বাক্যের সাবজেক্ট হিসেবে, একটি বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা নাউনকে দেখতে পাই, যে মূল ভার্বের পূর্বে যখন কোনো কিছু বসবে তখন সেটা সাবজেক্ট হয়। লাইক এখানে ভার্বটা হচ্ছে কি ইজ, তার পূর্বে আমার সাবজেক্ট পজিশনে মাহিন বসছে, তার মানে মাহিন শব্দটা নাউন। অর্থাৎ বাক্যের সাবজেক্ট পজিশনে যেই বসবে, যে কোনো ওয়ার্ড বসলেই সেটা নাউন হিসেবে পরিগণিত হবে ওই বাক্যের ক্ষেত্রে। আবার দেখো বাক্যের অবজেক্ট হিসেবে, এখন অবজেক্ট কিভাবে রূপান্তর আইডেন্টিফাই করব, এটা আইডেন্টিফাই করা খুবই সহজ একটি টেকনিক হচ্ছে, তুমি ভার্বকে প্রশ্ন করবা। কি করবা? ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি তুমি উত্তর পাও, তার মানে মনে করবা সেটা হচ্ছে একটা কি অবজেক্ট। আর ওই অবজেক্ট পজিশনে যেই বসুক না কেন সেই সব সময় কি হবে? একটা নাউন হবে। লাইক ধরো আমি এখানে বললাম যে হি ইজ রিডিং আ বুক, এখানে প্রশ্ন করো সে কি পড়ছে, কাকে পড়ছে। আমি দেখো কাকে উত্তর না পাইলেও কি দ্বারা উত্তর পাচ্ছি, তার মানে এখানে বুক শব্দটা হচ্ছে কি একটা অবজেক্ট, আর এই অবজেক্ট সবসময় কি হবে? নাউন হবে। আমি ধরো আবার বললাম যে হি গিভ মি আ ফ্লাওয়ার, দেখো এখানে গিভ হচ্ছে কি দেওয়া, তাই না? এখন প্রশ্ন করো সে কি দিল, কাকে দিল। কি দ্বারা যখন প্রশ্ন করলাম তখন উত্তর পাচ্ছি ফ্লাওয়ার, এটাও একটা অবজেক্ট। আবার কাকে দ্বারা যখন প্রশ্ন করলাম তখন উত্তর পাচ্ছি মি, এটাও একটা অবজেক্ট। এই অবজেক্ট পজিশনে যারাই বসবে তারাই আমরা জানি নাউন হয়, বাট মি তো যে নাউনের পরিবর্তে যে বসে সে প্রোনাউন, এটা আমরা দেখলেই বুঝতে পারি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে অবজেক্ট পজিশনে আমরা নাউন পাচ্ছি। দেন প্রিপোজিশনের পরে মনে রাখবা, প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে, প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটি সবসময় নাউন হয়। দেখো দিবা ইজ ফন্ড অফ একটা আমরা কি জানি প্রিপোজিশন, তারপরে একটি শব্দ রয়েছে, এই শব্দটিও আমার নাউন। আচ্ছা, দেন দেখো আর্টিকেল প্লাস প্রিপোজিশন, এটা আমরা এর আগের কোয়েশ্চেনটাতে আমরা দেখেছি যে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে কোনো শব্দ থাকলে দা একটা আর্টিকেল আর অফ একটা প্রিপোজিশন আমরা জানি, এর মাঝখানে একটি শব্দ, তার মানে এটিও একটা নাউন। আবার দেখো আরেকটা পজিশনে নাউন বসতে পারে, সেটা হচ্ছে কোনো একটা ডিটারমিনারের পরে বা কোনো একটা অ্যাডজেক্টিভের পরে যখন একটা ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। ঠিক আছে, তাহলে নাউনের পজিশন আমরা 5টা পেলাম। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, দেন পাইলাম আমরা
প্রিপোজিশনের পরে, এরপরে পেলাম আর্টিকেল প্লাস প্রিপোজিশনের মাঝে, আরেকটা পেলাম আমরা ডিটারমিনার। তো ডিটারমিনার বলতে বোঝাচ্ছে হচ্ছে যখন অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন হিসেবে, মানে একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন হিসেবে পরিগণিত করব। আচ্ছা, দেন দেখো পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু লক্ষ্য করি যে রানা গেভ হিজ অ্যাকমপ্লিসেস ড্যাশ ইনফরমেশন। আচ্ছা, এখানে দেখো ইনফরমেশন শব্দটা আমরা কি জানি, ইনফরমেশন শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন শব্দটা একটি কি আনকাউন্টেবল নাউন। তো এই আনকাউন্টেবল নাউনের পূর্বে নির্ধারিত কিছু ডিটারমিনার থাকে, আবার কাউন্টেবল নাউনের পূর্বে নির্ধারিত কিছু ডিটারমিনার থাকে। আমার সেই ডিটারমিনারগুলো মুখস্থ করতে হবে। তোমরা খুব সহজে মনে রাখতে পারো যে ফিউ, আফিউ, ঠিক আছে, ফিউ, আফিউ, মেনি, এই শব্দগুলো বসে কাউন্টেবলের সাথে, এই শব্দগুলো বসে কাউন্টেবলের সাথে। আবার লিটিল অথবা আলিটিল অথবা মাছ, এই রিলেটেড শব্দগুলো বসে আনকাউন্টেবলের সাথে, এই রিলেটেড শব্দগুলো বসে আনকাউন্টেবল নাউনের সাথে। এখন দেখো ইনফরমেশন শব্দটা লক্ষ্য করো, এটা হচ্ছে কি আমার আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো মেনি বসে না, এটাও কাটা। টু মেনি, এটাও বসবে না, এটাও কাটা। আচ্ছা, নান তো হবেই না, কারণ এখানে উত্তরটা হচ্ছে আমার বি নাম্বারটা, এ পিচ অফ। এই যে পিচ অফ যুক্ত যে শব্দগুলা, এইগুলা কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে বসে, উভয়ের ক্ষেত্রে বসতে পারে। আচ্ছা, এটা উত্তরটা বি হয়েছে। আচ্ছা, এর যে টোটাল যে বিষয়টা দেখো, এই শব্দগুলা, এই যে এই বক্সে যেগুলো আছে, এ, অ্যান, ওয়ান, টু, মেনি, ফিউ, আ ফিউ, ফিউ আর ফিউ ইজ দ্য ফিউ, ভেরি ফিউ, অনলি আ ফিউ, মেনি অফ, সেভারাল অফ, নাম্বার অফ, এই প্রত্যেকটা শব্দগুলোই অর্থাৎ এই প্রত্যেকটা ডিটারমিনারই বসে কাউন্টেবলের পূর্বে, প্রত্যেকটাই বসে কার পূর্বে, কাউন্টেবলের পূর্বে। আচ্ছা, পরবর্তীতে দেখো মাছ, মাচ অফ, লিটল, লেস, লিস্ট, আ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, অনলি আ লিটল, অ্যামাউন্ট অফ, এই প্রত্যেকটা শব্দ বসে আনকাউন্টেবলের পূর্বে। এই প্রত্যেকটা শব্দ বসবে কার পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে। তার মানে কি, এই যে ডিটারমিনার রিলেটেড যে ব্যবহারগুলা, ওইগুলা বোঝার জন্য আমার কি প্রয়োজন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটা বিস্তর ধারণা রাখা প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে যেগুলো আছে মোর, মোস্ট অফ, রেস্ট অফ, এইগুলা বসে উভয়ের পূর্বে। এই শব্দগুলো বসে কার পূর্বে, উভয়ের পূর্বে। উভয়ের পূর্ববর্তী, এরা কাউন্টেবলের পূর্বেও বসে, আনকাউন্টেবলের পূর্বেও বসে। এবং এখানে আরেকটি কথা মাথায় রাখবা, আচ্ছা আরেকটি কথা মাথায় রাখবা, এই যে এ এন ওয়ান এগুলা বাদে, ঠিক আছে, এগুলা বাদে বাকি সবগুলার পর, বাকি সবগুলার পর নাউনটা হবে কি আমার প্লুরাল। বাকি সবগুলার পরে নাউনটা হবে প্লুরাল, মেনি, ফিউ, আ ফিউ, ফিউ আর, সেভারাল অফ, নাম্বার অফ, প্রত্যেকটা পরে আমার নাউনটা হবে কি প্লুরাল। আর আনকাউন্টেবল নাউন তো কখনো প্লুরাল হয় না, এগুলা সিঙ্গুলারই থাকবে। আচ্ছা, পরবর্তীতে দেখার চেষ্টা করি আমরা, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দিস ক্লাস দেন ইন দ্য নেক্সট ডে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রথমে দেখবো এটা আসলে স্টুডেন্ট শব্দটা কোন নাউন। আমরা জানি স্টুডেন্ট শব্দটা একটা কাউন্টেবল নাউন, কারণ আমরা স্টুডেন্ট জিনিসটাকে গুনতে পারি। আর কাউন্টেবলে কখনো কি বসে না, কাউন্টেবলে কখনো লিটিল বসে না, কাউন্টেবলে কখনো লেস বসে না। এখন বসে কোনটা, ফিউ বসে আর ফিউয়ার বসে। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে ফিউ শব্দটা পজিটিভ, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার, আর এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি ফিউয়েস্ট, সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফিউয়েস্ট। আবার যদি আনকাউন্টেবলের চিন্তা করি যে লিটিল, লিটিলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি লিস্ট, ঠিক আছে। আমরা দেখো এই কম্পারেটিভ ফর্মটা কখন ইউজ হবে, যখন বাক্যে একটা দেন পাবো, কি পাবো, বাক্যে একটা দেন পাবো, ঠিক আছে। যখন বাক্যে একটা দেন পাবো তখন এই কম্পারেটিভ ফর্মগুলো আমরা ইউজ করব। এখানে দেখো আমার কোশ্চেনে এখানে একটা দেন রয়েছে, এখানে দেন রয়েছে মানে আমার এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে ফিউ আর ফিউ এর মধ্যে কম্পারেটিভ ফর্ম রয়েছে আমার সি নাম্বারটা, আমি এটা এর জন্য এটার উত্তরটা হবে কি সি, উত্তরটা হবে সি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আচ্ছা পরবর্তী কোশ্চেনটাতে একটু লক্ষ্য করি, আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি, ডু ইউ হ্যাভ ড্যাশ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন। দেখো এই ওয়ার্ক শব্দটা, এই ওয়ার্ক শব্দটাও একটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক শব্দটাও একটা আনকাউন্টেবল নাউন। আর আমরা কি জানি আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না।
আমার দেখো এখানে ওয়ার্ডসটাকে প্লুরাল করে দিচ্ছে, এটাও কাটা এটাও কাটা, মানে সি আর ডি আমার হচ্ছে না। দেন আমরা এ আর বি এর ভিতর লক্ষ্য করব, ওয়ার্ক যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি বসে না, মেনি বসে না, মেনিটা বসে কাউন্টেবলের সাথে। আনকাউন্টেবল নাউনের সাথে যেটা বসে সেটা হচ্ছে কি মাচ, তাহলে এটার উত্তরটা হবে ডু হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন, উত্তরটা হবে বি নাম্বারটা। আচ্ছা, রিপন হাসান মেবি একটা কথা লিখেছো, নাউন বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। ভার্বের সাবজেক্ট আর সেন্টেন্সের সাবজেক্ট একই জিনিস, বুঝছো? মানে ভার্বের সাবজেক্ট আর সেন্টেন্সের সাবজেক্ট একই জিনিস, ভার্বের অবজেক্ট আর সেন্টেন্সের অবজেক্ট ওইটাও একই জিনিস। আচ্ছা, দেন আমরা পরবর্তী কোশ্চেনটাতে লক্ষ্য করি। 10 নম্বর কোশ্চেনটা, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম। এখন দেখো এটাও আমার নাউনের ব্যাপার, এবং এখানে যে নাউনটা আমার রয়েছে সেটা হচ্ছে কি ইনফরমেশন, এখানে যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন। এখন লক্ষ্য করো ইনফরমেশন শব্দটা কি, এটা একটি আনকাউন্টেবল নাউন, এবং আমরা জানি আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। তার মানে কি এর সাথে কখনো কি করা যাবে না, এস বাই এস যোগ হবে না, এস বাই এস যোগ করা যাবে না। এখন দেখো ডি নাম্বারটাতে এস বাই এস যোগ করা হয়েছে, তার মানে এটাও বাদ, বি নাম্বারটাতে এস বাই এস যোগ করা হয়েছে, এটাও বাদ। আবার দেখো এই যে মেনি ডিটারমিনারটা বা মেনি অ্যাডজেক্টিভটা, এই মেনি শব্দটা বসে কার পূর্বে, এটা বসে কাউন্টেবলের পূর্বে, আর আনকাউন্টেবলের পূর্বে বসে হচ্ছে মাছ, MUCH মাছ। তার মানে কি আমার এ নাম্বারটাও হচ্ছে না, এটাও কাটা, আলটিমেটলি আমার থাকলো হচ্ছে সি নাম্বারটা, কারণ এ লট অফ, লটস অফ, ঠিক আছে, সেভারাল অফ, রেস্ট অফ, এই শব্দগুলা, ঠিক আছে, এই শব্দগুলা বসে উভয় নাউনের পূর্বে, কার পূর্বে, উভয় নাউনের পূর্বে, কাউন্টেবলের পূর্বেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। আচ্ছা, বাতেন ভাই সঞ্জয় পাল 9-এর বি বলেছিলা। আচ্ছা, বাতেন ভাই সঞ্জয় পাল 10-এর সি বলছো, গুড, তবে এটা উত্তরটা হচ্ছে সি। আচ্ছা 11। আচ্ছা, এর আগে দেখো এখন তো আমাদের একটা কোশ্চেন জাগতে পারে, যেহেতু আনকাউন্টেবল নাউনগুলা কখনো প্লুরাল করা যাচ্ছে না। ধরো তোমার কখনো বলার প্রয়োজন মনে পড়লো যে আমার কাছে 5টা ইনফরমেশন আছে, আমার কাছে 6টা ইনফরমেশন আছে, তো 5-6 তো একটা প্লুরাল সংখ্যা, তারপরে যদি নাউন বসাইতে হয় আমাদের প্লুরাল নাউন বসাইতে হবে, বাট আনকাউন্টেবল নাউন তো আমি প্লুরাল করতে পারতেছি না। তাহলে এইগুলাকে আমরা কিভাবে ভাষায় প্রকাশ করব বা কিভাবে একটা সেন্টেন্সে প্রকাশ করব, সেগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, এই নাউনগুলোর পূর্বে এই নাউনগুলোর সাথে কখনোই হাত দেওয়া যাবে না, এগুলো যেহেতু আমার আনকাউন্টেবল না, এগুলো কখনোই কি করা যাবে না, হাত দেওয়া যাবে না। তো এইগুলাকে যখন তুমি কাউন্টেবল করতে চাও বা তোমার যদি মনে হয় গণনা করে বলতে চাও, সেক্ষেত্রে তোমাকে এর পূর্বে পিচ অফ লাগাইতে হবে, আর অফ, বার অফ, লোপ অফ, এই জিনিসগুলো তোমাকে লাগাই বলতে হবে। তুমি যদি বলতে চাও যে আমার কাছে 2টা অ্যাডভাইস আছে, তাহলে তোমাকে বলতে হবে 2 পিচেস অফ অ্যাডভাইস। তুমি যদি বলতে চাও আমার কাছে 5টা অ্যাডভাইস আছে, তোমাকে বলতে হবে 5 পিচেস অফ অ্যাডভাইস। তারপরও এই নাউনগুলার গায়ে কখনো কি করা যাবে না, হাত দেওয়া যাবে না, বুঝছো? মানে আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবলে রূপান্তর করার জন্য আমাদের এই বিষয়গুলো আসলে ফলো করা প্রয়োজন পড়ে, ঠিক আছে? আবার দেখো ফার্নিচার, আমি যদি বলি আমার কাছে 2টা ফার্নিচার আছে, তার মানে আমি লিখতে হবে 2 পিচেস অফ ফার্নিচার, ঠিক আছে? যেহেতু 2 প্লুরাল, তার পরবর্তীতে নাউনটাও আমার প্লুরাল বসছে। আর এ যেহেতু একটি মানে তো এমনি সিঙ্গুলার, তার জন্য এরপরে আর পিচেস লেখার প্রয়োজন নয়, আমরা পিচ লিখেছি। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা যদি একটু লক্ষ্য করি যে 11 নম্বর কোশ্চেনটা বিশাল কোশ্চেন। এই কোশ্চেনে তুমি যদি পুরো কোশ্চেন না পড়ে জাস্ট অপশনগুলো পড়ো, তাহলেই কিন্তু তুমি উত্তর করতে পারবা, বুঝছো? যে সেফটি মেজার্স দ্য detonator for a nuclear device may be made of dash, each of which is controlled by a different employee, blah blah blah. বিশাল বড় একটা সেন্টেন্স, বাট আমরা সেন্টেন্স দেখবোই না, আমরা অপশন দেখে উত্তর বের করতে পারবো। কিভাবে দেখো, ইকুইপমেন্ট, তাই না, QUIP, ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। ইকুইপমেন্ট শব্দটা একটা কি আনকাউন্টেবল নাউন, এবং আমরা জানি আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না। সেজন্য আমার দেখো বি নাম্বার আর এ নাম্বার আগেই বাদ, কারণ এগুলো প্লুরাল করে রাখছে, এগুলো বাদ। দেন আমরা দেখার চেষ্টা করব। এখন যেহেতু আমাকে এটা হচ্ছে গণনা করে বলতে হচ্ছে, আমরা একটু আগেই দেখেছি স্লাইড, এগুলোকে গণনা করে বলার ক্ষেত্রে আমরা 2, 3, 4, 5 পিচেস অফ লিখতে প্রয়োজন হবে। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি এখানে 2 ইকুইপমেন্ট পিচ, এটা কারেক্ট সিকোয়েন্স ফলো করতেছে না, কারণ তার আগের স্লাইডেই আমরা দেখেছি যে এখানে হবে কি এইভাবে হবে যে 2 পিচেস অফ,
টু পিচেস অফ, দেন এখানে একটা নাউন বসবে। আমি এটা উত্তরটা হচ্ছে আলটিমেটলি সি নাম্বারটা, টু পিচেস অফ ইকুইপমেন্ট। টু পিচেস অফ ইকুইপমেন্ট, শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না। প্লুরাল করলে কি হবে, মার্কস কাটা যাবে, বুঝছো। দেন 12 নাম্বারটা, উই মাস্ট বি কুইক বিকজ, উই মাস্ট বি কুইক বিকজ ড্যাশ। দেখো এখানে যে টাইম শব্দটা, টাইম মানে কি, সময়। তোমার কাছে মনে হইতে পারে সময় তো আমরা গুনতে পারি, আমার কাছে 1 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা সময় আছে, বাট ওইগুলো হচ্ছে সময়ের একটা পার্ট। আওয়ার, সেকেন্ড, ইয়ার, মান্থ, উইক, এগুলো হচ্ছে সময়ের একটা পার্ট, বাট ওইগুলো সবাইকে একত্রে পার্টিকুলারলি আমরা বলি হচ্ছে টাইম। এই টাইম শব্দটা অর্থাৎ সময় শব্দটা, এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। এটা একটা কি আনকাউন্টেবল নাউন, এবং সচরাচর মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না, প্লুরাল হয় না। তাহলে সে অনুযায়ী আমার এ নাম্বার আর বি নাম্বার এই দুইজন আগে আউট। পরবর্তীতে দেখো ডি নাম্বার না নেওয়ার কোনো চান্স নাই, এখানে নিয়ম অনুযায়ী টাইমের পূর্বে মাছ বসেছে। আমরা জানি মাছ শব্দটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, বাট মেনি শব্দটা বসে কাউন্টেবলের পূর্বে। 12 নম্বরের উত্তরটা হচ্ছে আমার কি, সি নাম্বারটা। আচ্ছা, বাতেন ভাই এবং সেলেনোফাইল জুই সঠিক উত্তর দিয়েছো, গুড, সি। দেন 13 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করবো, যে টু থার্ডস অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। দেখো 2/3 এগুলা কি, এগুলো হচ্ছে একটা ফ্র্যাকশন, এগুলো হচ্ছে কি একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, তাই না। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। তো মনে রাখবা, এই যখন ভগ্নাংশগুলো থাকবে, 1/3 থাকতে পারে, 2/3 থাকতে পারে, এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আসলে ভগ্নাংশগুলো বাক্যে কোনো প্রভাব বিস্তার করে না। আমাদের কি করতে হবে, এর পরবর্তীতে যে নাউনটা হবে, এই পরবর্তীতে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী আমার ভার্ব বলবো। অর্থাৎ এই নাউনটা যদি আমার সিঙ্গুলার থাকে, এই ভার্বটাও সিঙ্গুলার, নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটাও হবে কি প্লুরাল। তাহলে দেখো 2/3 এই অপশন আমার বাদ, আমার দেখতে হবে নাউনটা কি আছে, দ্য ওয়ার্ক, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, আনকাউন্টেবল নাউন সবসময় আমরা জানি সিঙ্গুলার হয়। আমরা তার পরবর্তীতে ভার্বটাও হবে কি আমার সিঙ্গুলার। এখন আমরা দেখব কোথায় সিঙ্গুলার ভার্ব রয়েছে। দেখো হ্যাভ বিন সিঙ্গুলার না, হ্যাভ বিন সিঙ্গুলার না, এখানে উইল হ্যাভও সিঙ্গুলার না, এখানে একমাত্র সিঙ্গুলার ভার্ব রয়েছে কি ডি নাম্বারটাতে। অর্থাৎ যে সকল ভার্বের শেষে যে সকল ভার্ব এস যুক্ত বা ইএস যুক্ত, সেই ভার্বগুলোকে বলা হয় সিঙ্গুলার ভার্ব। তোমরা খুব সহজে মনে রাখতে পারে, দেখো ইজ, হ্যাজ বা ওয়াজ, বা ধরো যে গো ভার্বের সাথে যখন আমরা এস বাই এস যোগ করি, গোস, ঠিক আছে, এই ভার্বগুলো হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। এই ভার্বগুলা সিঙ্গুলার ভার্ব। তোমরা ভার্বের সিঙ্গুলার আর প্লুরালটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখতে পারবা, ঠিক আছে। দেন 13 নম্বর কোশ্চেনটা দেখি কে কে উত্তর দিয়েছো। জয়পাল ভারত সি বলেছিল। আচ্ছা, 13 নম্বরটার উত্তর হচ্ছে আমার ডি নাম্বার। দেন 14 নম্বরটা একটু দেখার চেষ্টা করি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাউন্টেবল নাউন। এতক্ষণ আনকাউন্টেবল নাউন নিয়ে অনেক কথা বলছি, কাউন্টেবলের দিকে আসি। কাউন্টেবল নাউন কোনটা, দেখো ফার্নিচার আমরা জানি এটা আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, নিউজও আনকাউন্টেবল নাউন, বাট টাকা, ঠিক আছে, যেটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ টাকা, টাকা শব্দটা একটা কাউন্টেবল নাউন। টাকাকে প্লুরাল করা যায়, এবং টাকার প্লুরাল তোমরা জেনে অবাক হবা যে টাকার প্লুরাল কিন্তু টাকাই। আবার কোথাও কোথাও টাকাসও ইউজ করা হয়, দুইটাই রাইট, বাট এটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে টাকার প্লুরাল ফর্ম টাকা, বুঝছো। এরকম আরও কিছু আছে, লাইক ধরো যে ডির, যে হরিণ, এটারও প্লুরাল ফর্ম সেম। শিপ, এটারও প্লুরাল ফর্ম সেম, ঠিক আছে। সোয়াইন, এটারও প্লুরাল ফর্ম সেম। এই যে শব্দগুলা, এই শব্দগুলা সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও তা, এবং এগুলো হচ্ছে একটা কাউন্টেবল নাউন। দেখো মানিটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা অনেককে কাউন্টেবল হিসেবে ধরতে পারো, বাট মানিটা আনকাউন্টেবল নাউন, এটা খুব ভালোভাবে মাথায় রেখো তোমরা। আচ্ছা, 13D 14D বলছো, গুড, 14D। 15 নম্বরটা দেখো, হুইচ নাউন বিলো ইজ এ কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউন বিষয়টা কি। আচ্ছা, কালেকটিভ নাউন বিষয়টা হচ্ছে যে কালেকটিভ বলতে কি বলছে, একত্রে থাকা, তাই না। মানে একত্রে থাকা বলতে কি পৃথিবীর সবাই একত্রে থাকে না কিন্তু, তার মানে একটা কি সমজাতীয় কোনো একটা কিছুর কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। অর্থাৎ সহজ কথায় কমন নাউনের সমষ্টি, কমন নাউনের একটা ক্ষুদ্র ক্ষুদ্র সমষ্টি। ধরো আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করি যে ম্যান মানে কি মানুষ, তাই না।
এই ম্যান শব্দটা দ্বারা পৃথিবীর সকলকে বোঝাচ্ছে, সকল মানুষকে বোঝাচ্ছে। মানে যে শব্দটা দ্বারা সকলকে বোঝায় সেটা হচ্ছে কি একটা কমন নাউন। তো এই যে পৃথিবীর সকল মানুষ, সকল মানুষের থেকে আমি কিছু মানুষ নিয়ে একটা সংগঠন গঠন করলাম, সেই সংগঠনের নাম দিলাম পুলিশ। পুলিশে কি পৃথিবীর সকল মানুষ আসতে পারে? পারে না। কিন্তু পুলিশে আসে কারা? যে এই যে কমন নাউন, এখান থেকে কিছু মানুষকে আমরা বাছাই করে তাদের একটা সমষ্টি নিয়ে একটা সংগঠন গঠন করি। আবার ধরো এই ম্যান থেকে আরও কিছু মানুষ নিয়ে আমি একটা র্যাব গঠন করলাম ধরো, ঠিক আছে। আবার ধরো আমি একটা সেনাবাহিনী গঠন করলাম। এই যে বিভিন্ন কিছু গঠন করতেছি, কমন নাউন থেকে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আমরা যখন একটা কিছু গঠন করব তখন সেটাকে বলা হবে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, একইভাবে আমরা তখন ফ্যামিলি, দেখো একটা ফ্যামিলিতে কি পৃথিবীর সকল মানুষ থাকে? থাকে না। কিন্তু একটা ফ্যামিলিতে কতজন থাকে? 5 জন 6 জন বা ম্যাক্স 7-8 জন থাকতে পারে, কিন্তু বর্তমান যুগের যে ফ্যামিলির ক্রাইটেরিয়াটা, তাহলে সে অনুযায়ী যে আমরা পৃথিবীর সকল মানুষের থেকে 2-3 জন মানুষ 5 জন মানুষ মিলে একটা সংগঠন গঠন করলাম। তোমরা জানো যারা সমাজবিজ্ঞান বা বা বাংলাদেশ ইতিহাস যারা পড়ছো, এই ফ্যামিলিটা কিন্তু একটা সংগঠন, তাই না? তো এই যে পৃথিবীর কমন নাউন থেকে আমরা কিছু মানুষ নিয়ে একটা সংগঠন গঠন করলাম ফ্যামিলি, এই ফ্যামিলি শব্দটা একটা কালেকটিভ নাউন। আচ্ছা, দেখো ম্যান এটা হচ্ছে কমন নাউন, বুক হচ্ছে একটা কমন নাউন, এবং বুক থেকে ধরো পৃথিবীর এই বুক শব্দটা দ্বারা পৃথিবীর সকল বইকে বোঝায়, তাই না? এবং ধরো আমি কিছু বই নিয়ে একটা লাইব্রেরি গঠন করলাম, কিছু বই নিয়ে একটা লাইব্রেরি গঠন করলাম। দেখো একটা লাইব্রেরিতে কি পৃথিবীর সকল বই থাকে? থাকে না। কিন্তু এই কমন নাউন থেকে কিছু বই নিয়ে আমি একটা যখন লাইব্রেরি গঠন করব, সেই গঠনটাকেও বলা হবে একটা কি কালেকটিভ নাউন। বুঝছো কালেকটিভ নাউন কিভাবে গঠন করা হয়? আশা করি বুঝতে পারছো। চিলড্রেন, চিলড্রেন শব্দটা একটা কমন নাউন, যেটা চাইল্ড, চাইল্ডের প্লুরাল ফর্ম, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে কি চিলড্রেন। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো 15 নম্বরটা। আচ্ছা, কে কি উত্তর দিয়েছো? আচ্ছা, বাতেন ভাই জিজ্ঞেস করছো ডিফারেন্স বিটুইন মানি অ্যান্ড টাকা। আচ্ছা, তোমাকে মানি আর টাকার বিষয়টা বোঝায়। আচ্ছা, মানি বিষয়টা হচ্ছে কি পৃথিবীর সকল অর্থকে বোঝায়, মানে মানি বিষয়টা হচ্ছে কি সকল অর্থকে বোঝায়। আর এই যে সকল অর্থ, সকল অর্থের কিছু পার্ট থাকে। ধরো কোথাও থাকে ইউরো, তাই না? কোথাও এটার নাম হচ্ছে কি ডলার, কোথাও এটার নাম হচ্ছে কি টাকা। ঠিক আছে, তুমি কিন্তু কখনোই কোথাও বলতে দেখবা না যে আমার কাছে 2টা মানি আছে, আমার কাছে 4টা মানি আছে, বা আমার কাছে 10টা মানি আছে। এরকম কথা কিন্তু তুমি কখনোই শুনবা না। কারণ কেন শুনবা না? কারণ মানি শব্দটা দ্বারা আসলে পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট অর্থকে আসলে বোঝায় না, এটা আসলে ওভারঅল সবাইকে বোঝায়। বুঝছো? মানে মানি শব্দটা দ্বারা আসলে নির্দিষ্ট কোনো অর্থকে বোঝায় না, আসলে নির্দিষ্ট কোনো অর্থে এটা ব্যবহার করা হয় না। এটা আসলে অর্থের মূল্য, যারা ইকোনমিক্সে পড়ে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে অর্থের যে মূল্য, অর্থের মূল্য শব্দটাকে আসলে অর্থ হিসেবে বা মানি হিসেবে ব্যবহার করা হয়। বাট এই যে মানির যে বিভিন্ন পার্ট, মানির যে বিভিন্ন পার্ট, এই যে টাকা, ডলার, ইউরো, পাউন্ড আছে, তাই না? আরো কত কিছু আছে, বিভিন্ন দেশের বিভিন্ন নাম। এই যে পাউন্ড, এই শব্দগুলো আবার কমন নাউন, অর্থাৎ এগুলাকে আমরা প্লুরাল করতে পারি। বুঝছো? আচ্ছা, ডিফারেন্স বিটুইন মানি তুমি এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, দেন আমরা পরবর্তী কোশ্চেনতে যাব। 16 নম্বর, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি। দেখো এ কি একটা ডিটারমিনার, বুঝছো, বা একটা আর্টিকেল। এ হচ্ছে কি একটা ডিটারমিনার বা একটা আর্টিকেল। আমরা জানি যে আর্টিকেলের পর, আমরা জানি আর্টিকেলের পরে কাউন্টেবল নাউন বসে। কি বসে? কাউন্টেবল নাউন বসে। তাহলে দেখো ওয়ার্ক শব্দটা, এটা একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক শব্দটা একটা আনকাউন্টেবল নাউন, ক্যারিয়ার একটা আনকাউন্টেবল নাউন, প্রফেশনও একটা আনকাউন্টেবল নাউন। বাট এই ওয়ার্কের যেটা কাউন্টেবল নাউন সেটা হচ্ছে জব। ঠিক আছে, এই জবটা হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন। সেজন্য যেহেতু আমার এ রয়েছে, একটা আর্টিকেল বা একটা ডিটারমিনার রয়েছে, সে আর্টিকেলের পরে আমরা এ অথবা এন এর পরে সবসময় কি ইউজ করবো? কাউন্টেবল নাউন ইউজ করবো। তো এখানে অপশনে আমার কাউন্টেবল নাউন রয়েছে শুধু ডি নাম্বারটা, এজন্য এটা উত্তরটা হবে এখানে ডি, অর্থাৎ জব। বাতেন ভাই বুঝতে পেরেছে, গুড। 16 ডি নাম্বারটা। আচ্ছা, গুড। তার মানে কি দেখো এই যে নাউন থেকে এত কোশ্চেন আমরা পড়তেছি, আলটিমেটলি প্রত্যেকটা যে নাউন থেকে যে টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ব্যবহারটা, এবং এর পূর্বে কোন কোন ওয়ার্ড বসতে পারতেছে, মেনি, মাচ, লিটেল আর লিটেল, ফিউ আ ফিউ, এই যে এদের যে ব্যবহারটা, এটা খুব ভালোভাবে আয়ত্তে আনবা। তাহলে দেখবা নাউন থেকে যেভাবে কোশ্চেন আসুক তোমরা পারবা। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা আমি দেখার চেষ্টা করি। ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। দেখো এটা আমরা অপশন যদি দেখি যে অনলি লিটেল, অনলি আ লিটেল, অনলি ফিউ,
অনলি আ ফিউ। এখন দেখো ক্রপ শব্দটা কি? ক্রপ শব্দটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। কারণ তোমাকে যখন আমি ওই যে লিস্টটা দিয়েছিলাম AN 1 2 ফিউ, আ ফিউ, মেনি, ওই লিস্টে আমরা কিন্তু বলেছিলাম যে এই শব্দগুলোর পরে কোনো কাউন্টেবল নাউন যদি বসে তাহলে সেই কাউন্টেবল নাউনকে অবশ্যই কী হইতে হবে? প্লুরাল হিসেবে বসতে হবে, বুঝছো? ওই শব্দগুলোর পরে কাউন্টেবল নাউনকে অবশ্যই প্লুরাল হিসেবে বসতে হবে। এখন আমি দেখবো যে আসলে ক্রপ শব্দটা যে কোথায় প্লুরাল হিসেবে নাই। দেখো ক্রপ যেহেতু আমার কাউন্টেবল নাউন, তাই না? কাউন্টেবল নাউনের সাথে তো লিটল আর লিটল বসবে না, এটা আমার আগেই বাদ। আমার বসবে কি? ফিউ অথবা আ ফিউ। তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে অনলি যুক্ত থাকলে কখনো ফিউ বসে না, অনলির সাথে কখনো ফিউ বসে না, বা অনলির সাথে কখনো লিটল বসে না। লাইটি, আচ্ছা, অনলির সাথে আবার লিখি অনলি, এর সাথে কখনো ফিউ অথবা লিটিল বসে না। তাহলে কি বসে? বসে হচ্ছে অনলি এর সাথে এ যুক্ত হয়ে, অর্থাৎ একটা আর্টিকেল এ যুক্ত হয়ে তারপরে ফিউ অথবা লিটিল বসতে পারে। অর্থাৎ অনলি আ ফিউ, অনলি আ লিটল, এটা হচ্ছে কারেক্ট ফ্রেজ, ঠিক আছে? এই জন্য আমার উত্তরটা হবে ডি নাম্বারটা, মানে যেখানে এ নাই সেটা আমার আগেই বাদ, যেখানে এ নাই সেটা আমার আগেই বাদ। আর পাশাপাশি ক্রপ শব্দটা একটা কাউন্টেবল নাউন, মানে আমরা জানি যে ডিটারমিনারগুলো তোমাদের চার্টে একটু আগে দেখিয়েছি, সেই ডিটারমিনারগুলোর পরে যদি কোনো কাউন্টেবল নাউন বসতে হয় তাহলে তাকে অবশ্যই প্লুরাল হিসেবে বসতে হবে। লাইক তুমি যদি বলো যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, দেখো এই শব্দটা কিন্তু ভুল। আ ফিউ এটাও একটা কি ডিটারমিনার, এবং এরপরে যদি কোনো কাউন্টেবল নাউন বসাইতে চাও অবশ্যই এরপরে আমার কি করতে হবে? প্লুরাল করতে হবে, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। 17 ডি নাম্বার উত্তর দিয়েছো, গুড। আচ্ছা, পরবর্তীতে দেখো 18 নম্বর কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পাউন্ড নাউন। দেখো খুবই নতুন একটি ওয়ার্ড তোমরা হয়তো জানছো, কম্পাউন্ড নাউনটা কি? দেখো কম্পাউন্ড মানে হচ্ছে দুটা জিনিসকে যুক্ত করে। তোমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়ছো, সেই কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যৌগিক বাক্য, তাই না? সে যৌগিক বাক্য কি করে? দুটো বাক্যকে যুক্ত করে। ঠিক একইভাবে যে নাউনটা দুটি নাউন দ্বারা একসাথে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ একটা কম্পাউন্ড নাউনে কি থাকে? নাউন প্লাস নাউন থাকে। নাউন প্লাস নাউন মিলে সে একটি নাউনের মতো আচরণ করবে। যেমন ধরো আমি বললাম, এখানে দেখো কান্ট্রি শব্দটাতে একটাই নাউন, টিমে একটাই নাউন, হ্যাপিনেসও একটাই নাউন। এখানে দেখো ক্লাসরুম শব্দটা, দেখো ক্লাস, ক্লাস একটি নাউন, আবার রুমও কিন্তু আরেকটি নাউন, আমরা জানি, তাই না? এই দুইটা নাউন মিলে সে একটি নাউনের মতো কাজ করতেছে। এই নাউনগুলোকে বলা হবে কম্পাউন্ড নাউন। অর্থাৎ খুব সহজভাবে যেখানে আমরা দুইটি নাউন একত্রে দেখব সেই নাউনগুলোকে বলবো আমরা কম্পাউন্ড নাউন। 18 বি, বাতেন ভাই বলছো 18 বি, গুড। আচ্ছা, দেন 19 নাম্বারটা, দ্য কন্ডিশনস নেসেসারি ড্যাশ দিস প্রজেক্ট হ্যাভ নট বিন ইয়েট। আচ্ছা, এখানে দেখো আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ বা পজিশন অফ নাউনের যে ব্যবহারটা আমরা একটু আগে দেখেছি, যে ঠিক আছে, সেইটার ব্যবহারটা আমরা দেখার চেষ্টা করব। প্রথম অপশনটাতে দেখো আর্টিকেল রয়েছে আর প্রিপোজিশন রয়েছে। আমরা কি জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি বসবে? একটা নাউন বসবে। বাট এই কমপ্লিট শব্দটা কি? কমপ্লিট শব্দটা হচ্ছে একটা ভার্ব, মানে এটা আমার হচ্ছে না, এই নাম্বারটা আমার কি হচ্ছে না। কমপ্লিটের নাউন ফর্ম হচ্ছে কমপ্লিশন। আচ্ছা, আবার দেখো উভয় পাশে কখনো অফ বসে না, এখানে দা কমপ্লিশন অফ বসতে পারতো, ঠিক আছে, তার মানে এটাও কাটা। আবার দেখো এখানে অফ রয়েছে কি? একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি একটা নাউন বসতে চাই তাহলে তাকে অবশ্যই নাউন হইতে হবে, তাই না? প্রিপোজিশনের পরে আমরা জানি প্রিপোজিশন এর পরে কি বসে? নাউন বসে। তাহলে এখানে কি রয়েছে? আমার ভার্ব রয়েছে, মানে এটাও আমার কাটা। আলটিমেটলি থাকলো আমার সি নাম্বারটা, দেখো ফর দ্য আর্টিকেল অফ প্রিপোজিশন, এই দুইটার মাঝখানে বসেছে হচ্ছে একটা নাউন কমপ্লিশন, মানে এটা উত্তরটা হবে আমার সি নাম্বার, ঠিক আছে? মানে জাস্ট পজিশন অফ নাউনের যে ব্যবহারটা, এটাও যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এটা উত্তর করা খুবই সহজ। আচ্ছা আচ্ছা, একজন বলছো 19 সি, গুড, আতাউর রহমান। আচ্ছা, 20 নাম্বারটা দেখো ফ্রিকোয়েন্সি ইজ আ ড্যাশ। এই ফ্রিকোয়েন্সি শব্দটা তোমাকে নাউন অনেক সময় দেখা যায় যে দুইটা ভাবে আসে, একটা হচ্ছে একটা সেন্টেন্স দিবে, সেই সেন্টেন্সে একটা পার্ট তোমাকে আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? দেন তোমাকে বলবে যে আন্ডারলাইন করা পার্টটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? এইটা একভাবে কোশ্চেন আসে। আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিবে, তখন তোমাকে জানতে চাইবে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে?
এখানে হচ্ছে সেই সেম কোশ্চেনটা যে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ তোমাকে জানতে চাইছে। তো এইগুলা জানার জন্য দেখো, যখন তুমি কোনো শব্দের শেষে টি ওয়াই, সি ওয়াই, এস আই ওয়েন, টি আই ওয়েন, এম ই এন ইত্যাদি প্রিফিক্স সাফিক্স পাবা, তখন সেই শব্দগুলো হবে কি নাউন। আরও আছে ধরো হুড, ঠিক আছে, হুড রয়েছে, এরকম আরো প্রচুর শব্দ পাবা তোমরা। ইজোম, আইএসএম রয়েছে, এরকম প্রচুর শব্দ পাবা। তো এই যে শেষে সিওয়াই রয়েছে, এই সিওয়াই শব্দটা হচ্ছে কি একটা নাউনের সাফিক্স ফর্ম, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি, গুড, 20 এ। দেন দেখো 21 নম্বর কোশ্চেনটা, দ্য নাউন অফ প্রেডিক্ট। দেখো দ্য নাউন অফ প্রেডিক্ট, প্রেডিক্ট শব্দটা একটা আমরা জানি ভার্ব, এবং আমরা একটু আগে দেখেছি যে এই শব্দগুলো যখন থাকবে টি ওয়াই, সি ওয়াই, এস আই ওয়েন, টি আই ওয়েন, এম ই এন টি, মেন্ট, হুড, ইজোম ইত্যাদি আরও বিভিন্ন আছে, এই সাফিক্সগুলো যুক্ত থাকলে আমরা জানি সেই নাউন বসে। এখানে দেখো ঠিক একইভাবে প্রেডিক্টেবল, অ্যাবল যখন থাকবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর প্রেডিক্টিং এটা আমরা জানি ভার্বের ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, এখানে দেখো ইডি যুক্ত যখন থাকবে তখন সেটাও একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এখানে টিআইওএন যখন থাকবে তখন আমরা জানি সেটা কি হবে, নাউন হবে। সেজন্য প্রেডিক্টের নাউন হবে হচ্ছে প্রেডিকশন। প্রেডিক্টের নাউন হবে কি, প্রেডিকশন। আচ্ছা, আমার 21 নম্বরের উত্তরটা হচ্ছে আমার কি, সি নাম্বারটা। দেন আমরা 22 নাম্বার দেখার চেষ্টা করি। হি নোজ ড্যাশ বিকজ হি হ্যাজ টেকেন অ্যান MA ইন ইংলিশ। এইটা তোমাদের ভিতর অনেক কনফিউশন ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এইটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। কীভাবে সলভ করবো দেখো, খুব সহজভাবে মনে রাখবা, কোনো সাবজেক্টের নাম যখন থাকবে, যে কোনো সাবজেক্টের নাম হইতে পারে, ইকোনমিক্স হইতে পারে, তাই না, ইকোনমিক্স হইতে পারে, বাংলা হইতে পারে, তাই না, ইংলিশ হইতে পারে, যে কোনো পৃথিবীতে তুমি যেসব সাবজেক্ট পড়ো, ফিজিক্স হইতে পারে, ঠিক আছে, ফিজিক্স হইতে পারে। তো পৃথিবীর সকল সাবজেক্টই হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। পৃথিবীর সকল সাবজেক্ট হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। ইকোনমিক্স, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, যত সব সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো মেনি বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো মেনি বসে না, ঠিক আছে। তার মানে উত্তরটা হবে কি সি। ইংলিশ একটা আনকাউন্টেবল নাউন, তার পূর্বে আমার কি বসেছে, মাছ বসেছে, অর্থাৎ হি নোজ মাচ ইংলিশ বিকজ হি হ্যাজ টেকেন অ্যান MA ইন ইংলিশ। বুঝতে পারছো? আচ্ছা, 22 সি বলছো, গুড। পরবর্তী শব্দটাতে কোশ্চেন আমরা যাবো, মেনি আ বয় ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং লাস্ট নাইট। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করবা, মেনি এর পরে যদি কোনো নাউন বসে তখন সেই নাউনটাকে অবশ্যই কি হইতে হবে, প্লুরাল হইতে হবে। আর আমরা জানি নাউন যদি প্লুরাল হয় পরবর্তী ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এইটা একটা বিষয়। আরেকটা টেকনিক, সেটা হচ্ছে মেনি এর পরে যদি এ থাকে তাহলে এর পরে নাউনটা হবে কি, সিঙ্গুলার। আর নাউন যদি আমার সিঙ্গুলার হয় তাহলে পরবর্তীতে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। বুঝতে পারছো? মানে মেনি দিয়ে আমরা দুইটা বিষয়, একটা হচ্ছে মেনির পরে যখন সরাসরি নাউন আসবে তখন সেই নাউনটা আমার প্লুরাল, পরবর্তী ভার্বটাও হবে প্লুরাল। আর মেনি এর পরে যদি এ আসে, আর্টিকেল এ, তারপরে যে নাউনটা আসবে সেটা সিঙ্গুলার, তাহলে ভার্বটাও হবে কি, সিঙ্গুলার। এখানে দেখো মেনি আ বয়, এ বয়, তার মানে কি, এটাও হচ্ছে কি আমার সিঙ্গুলার, তাহলে পরবর্তীতে ভার্বটাও হবে কি আমার সিঙ্গুলার হবে। এখন দেখো এখানে আমার সিঙ্গুলার ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে কি ইজ। কারণ আমরা বলেছি যে সকল ভার্বের শেষে আমরা এস দেখব, সেই সকল ভার্বগুলোকে বলবো আমরা কি, সিঙ্গুলার ভার্ব। এখন ওয়াজ বসাবো নাকি ইজ বসাবো এটা দেখার জন্য আমরা পুরো সেন্টেন্সটা পড়তে হবে। তো মেনি আ বয় ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং লাস্ট নাইট, মানে লাস্ট নাইট বলেছে, তার মানে কি লাস্ট নাইট আমরা কি জানি, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে আমরা ইজ ব্যবহার করি নাকি ওয়াজ ব্যবহার করি, আর পাস্ট টেন্সে ব্যবহার করি কি, ওয়াজ। মানে 23 নম্বরের উত্তরটা হবে এ। আসাদুল্লাহ, সঞ্জয় পাল, মারুফ, আতাউর রহমান, গুড, বাতেন ভাই, গুড, 23 এ। দেন 24 নম্বরটা, 2/3 অফ দ্য মেগা সিটি। আবারও দেখো ফ্র্যাকশনের যে নিয়মটা এসেছে, আবারও কি এসেছে, ফ্র্যাকশনের নিয়ম, অর্থাৎ ভগ্নাংশ। মানে আমরা জানি একটি সেন্টেন্সে বা একটি বাক্যে ভগ্নাংশ কখনো একটি বাক্যের ভার্বের উপর প্রভাব বিস্তার করতে পারে না। তার মানে একে গোনার টাইম নাই, এ বাদ, একে পাত্তা দেওয়ার টাইম নাই। আমাকে দেখতে হবে পরবর্তী নাউনটা কি আছে।
পরবর্তী নাউনটা দেখো মেগা সিটি, এটা কি সিঙ্গুলার ফর্ম, তাই না? আমরা জানি সিটি শব্দটা হচ্ছে কি একটা সিঙ্গুলার, তার মানে পরবর্তীতে ভার্বটা কি বসবে, পরবর্তীতে ভার্বটাও বসবে সিঙ্গুলার। তাহলে আমরা লক্ষ্য করি কোন ভার্বের সাথে এস আছে, সিতে আছে আর ডিতে আছে। হ্যাভ প্লুরাল ভার্ব, এটাও কাটা, এই দুইটাই আমার কাটা। এখন আমি কি দিব, হ্যাজ বিন ডিস্ট্রয়েড দিব নাকি হ্যাজ ডিস্ট্রয়েড দিব, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন। আচ্ছা, এই সকল কোশ্চেনগুলো বোঝার জন্য তোমার আসলে অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্স এটা খুব ভালোভাবে বুঝতে হবে। অ্যাক্টিভ বিষয়টা কি, অ্যাক্টিভ বলতে বোঝায়, অ্যাক্টিভ মানে কি সক্রিয়, তাই না? অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্স মানে হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে, একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তার মানে সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে হচ্ছে আমরা জানি নিষ্ক্রিয়। আচ্ছা, তাহলে প্যাসিভ সেন্টেন্সটা কি, যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের কাজ, যেহেতু সে নিষ্ক্রিয় তার মানে কি ভার্বের কাজ পারে না, তার মানে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এখন দেখো সিটি, সিটি কি একা একা ডিস্ট্রয় হতে পারে নাকি সেটা মানুষের দ্বারা ডিস্ট্রয় হয়? তা সিটি কখনো একা একা ডিস্ট্রয় হতে পারে না, তার মানে সিটি যেহেতু সাবজেক্ট, সে পরবর্তীতে ভার্বের কাজ করতে পারতেছে না, তার মানে কি সেটা হবে প্যাসিভ ফর্মে। এই সেন্টেন্সটা আছে কি আমার প্যাসিভ সেন্টেন্স। তাহলে দেখো এখন প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস অবজেক্ট। অর্থাৎ পারফেক্ট টেন্সের আমরা দুইটা স্ট্রাকচার পড়ি, অর্থাৎ মানে সচরাচর আমরা আসলে টেন্সটাকে 12 ভাবে ব্যবহার করি, যে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো প্রত্যেকটাই আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার পড়ে থাকি। বাট তুমি যখন অ্যাডমিশনে যাবা তোমার জন্য আসলে অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটা স্ট্রাকচারই পড়ে রাখতে হবে, বুঝছো? মানে পারফেক্ট টেন্সের হচ্ছে আমরা কি জানি যে পারফেক্ট টেন্সের যে অ্যাক্টিভ স্ট্রাকচার ছোটবেলা থেকে পড়ি যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। মানে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে থাকে তখন আমি এই স্ট্রাকচার ফলো করব, বাট সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে তখন আমাকে কিন্তু এইটা ফলো করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আমার এখানে সেন্টেন্সটা প্যাসিভে আছে তার মানে কি হ্যাভ হ্যাজ বিন প্লাস এখানে কি হবে অবজেক্ট না সরি V3, ঠিক আছে? তাহলে দেখো এখানে হ্যাজ বিন V3 নাই, এটা কাটা, এখানে সি নাম্বারটা হবে হ্যাজ বিন V3, এটা হচ্ছে কি আমার প্যাসিভে আছে, তাই এটার উত্তরটা হবে সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাভ আর হ্যাজ কখন বসে? আচ্ছা, বাতেন ভাই প্রশ্ন করেছে হ্যাভ আর হ্যাজ কখন বসে। খুবই ইজি কোশ্চেন। দেখো হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তার মানে কি বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ ব্যবহার করো, বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন হ্যাজ ব্যবহার করবো, খুবই ইজি। বাট এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আই, ঠিক আছে? আই এর সাথে কখনো কি হয় না, হ্যাজ হয় না, আই এর সাথে সবসময় হ্যাভ হয়, এগুলো একটু ব্যতিক্রম, এগুলো মনে রাখতে পারো। আই এর সাথে কখনো হ্যাজ হয় না, আই এর সাথে হ্যাভ হয়, বুঝছেন বাতেন ভাই? সঞ্জয় পাউল, আচ্ছা, মুবাশির আমি উত্তর করেছো, গুড। আচ্ছা, দেন আমরা লাস্ট কোশ্চেনটা দেখার চেষ্টা করব, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো দেয়ার, খুব ইজি একটা জিনিস মনে রাখবা, দেয়ার অর্থাৎ দুইটা জিনিস। এই দেয়ারের ক্ষেত্রে আসলে দেয়ার কোনো বাক্যের কি না, এটা আসলে কোনো বাক্যের সাবজেক্ট না, এটা হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তো এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ভার্বের পরে থাকে। কোথায় থাকে? দেয়ারের পরে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের পরে এইখানে থাকবে আমার সাবজেক্ট, ঠিক আছে? ভার্বের পরে এইখানে আমার সাবজেক্ট থাকবে। তাহলে এখন লক্ষ্য করব, এই সাবজেক্টটা যদি আমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার, এই সাবজেক্টটা যদি আমার প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে কি প্লুরাল। এখন লক্ষ্য করো, দেয়ার ইজ নো লেসন। দেখো এখানে লেসন শব্দটা হচ্ছে আমার নাউন, তার মানে এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। বাক্যের সাবজেক্টটা দেখো লেসনস প্লুরাল আছে না, সাবজেক্টটা প্লুরাল, তার মানে ভার্বটাও আমার প্লুরাল লাগবে, অর্থাৎ এখানে আর হইলে সঠিক হইতো, কাটা। আবার দেখো এখানে লক্ষ্য করো, সি নাম্বারটাতে লক্ষ্য করো, দেয়ার আর নো লেসন, নাউনটা সিঙ্গুলার, তার মানে কি ভার্বটাও আমার সিঙ্গুলার লাগবে, মানে এখানে অপশনটা যদি ইজ হইতো তাহলে এটা হইতো, তাহলে সি নাম্বারটাও কাটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, দেয়ার আর নো লেসনস। দেখো লেসন শব্দটা প্লুরাল, এর পরবর্তীতে ভার্বটা আর, এটাও প্লুরাল, তার মানে কি খাপে খাপ মিলে গিয়েছে, তার মানে এটার উত্তরটা হবে কি বি নাম্বার, দেয়ার আর নো লেসনস টুডে। বুঝতে পারছো? আচ্ছা, 25-এর আই মনে করে ভুলে গিয়েছিলাম, গুড বাতেন ভাই, আই মনে করে ভুলে গিয়েছিলেন। আয়ের একটু ব্যতিক্রম, দেখবা আয়ের সাথে কখনো ইজও বসে না,
আয়ের সাথে কখনো আরও বসে না, আয়ের সাথে কি বসে, আয়ের সাথে দেখবে এম বসে, বুঝছো? মানে আই মানে কি আমি, মানে আমি আসলে আমরা আসলে সবসময় ব্যতিক্রম। এই যে 25টা কোশ্চেন অ্যানালাইসিস করার পর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে নাউন থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে, সবচেয়ে বেশি যে ধরনের কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমার ডিটারমিনারের ব্যবহারটা, মেনি, ফিউ, লিটেল, আ লিটেল, এটার যে ব্যবহারটা, এই রিলেটেড ব্যবহারটা যদি ভালোভাবে আয়ত্তে নিতে পারো, খুব ইজিলি নাউনের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। আর পজিশন অফ নাউন, নাউন কোন কোন পজিশনে বসতেছে, সাবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে, প্রিপোজিশনের পরে, আর্টিকেল প্লাস প্রিপোজিশনের মাঝখানে বসতেছে, আরেকটা জায়গায় ডিটারমিনারের পরে বা অ্যাডজেক্টিভের পরে। এই যে পজিশন অফ নাউনের ব্যবহারটা যদি খুব ভালোভাবে মাথায় রাখতে পারো আর ডিটারমিনারের ব্যবহারটা, তাহলে খুব ইজিলি নাউন থেকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবা। এবং নাউনের যে 5 প্রকার যে টাইপস আছে, 5 প্রকার যে নাউন আছে, প্রপার, কমন, ম্যাটারিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট, এই যে 5 প্রকার নাউনের একটু কোন ওয়ার্ডটা কোন নাউন এটা একটু মাথায় রাখবা, এবং গণনার যুক্ত যে কাউন্টেবল, আনকাউন্টেবল, এগুলো যদি একটু মাথায় রাখতে পারো, অর্থাৎ কয়েকটা জিনিস। আচ্ছা আমি একটু লিখে দিই, কয়েকটা জিনিস যদি জাস্ট পড়ো। প্রথমত পজিশন অফ নাউন, ঠিক আছে, পজিশন অফ নাউন এটা মাথায় রাখবা। দেন টাইপস অফ নাউন, অর্থাৎ নাউনের প্রকারভেদ মাথায় রাখবা, ঠিক আছে। দেন যে কাউন্টেবল, আনকাউন্টেবল, কাউন্ট আর হচ্ছে আনকাউন্টেবল, এইটা মাথায় রাখবা। পাশাপাশি এই যে ডিটারমিনারের যে ব্যবহারটা, বুঝছো, ডিটারমিনারের ব্যবহার, এটা মাথায় রাখবা। অর্থাৎ ডিটারমিনার বলতে ওই যে মেনি, ফিউ, লিটল, আ লিটল, মাচ, এটার যে ব্যবহারটা আমরা দেখেছি এটা মাথায় রাখবা। আর সিঙ্গুলার, প্লুরাল নাউন থেকে এই ধরনের কোশ্চেনটা, সিঙ্গুলার প্লুরাল যদিও নাম্বারের টপিকে চলে যায়, তারপর আমরা নাউনে পড়িয়েছি আজকে। এই 5টা টপিক যদি নাউন থেকে তুমি ক্লিয়ার করতে পারো, আশা করি নাউন থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা খুব ইজিলি আনসার করতে পারবা। তো আশা করি ক্লাস থেকে তোমরা কিছু বুঝতে পেরেছো, শিখেছো। তো সে অনুযায়ী তোমাদের সাথে আগামীকাল দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।